নমস্কার। আজকের এই নতুন আলোচনায় আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় সমাজ দর্শনের কিছু মৌলিক প্রত্যয়। এই আলোচনায় থাকবে সমাজ, সামাজিক গোষ্ঠী, সম্প্রদায়, সংঘ, অনুষ্ঠান প্রতিষ্ঠান, লোকাচার এবং লোকনীতি। এসব ধারণা আমাদের সামাজিক আন্তঃক্রিয়া, সংস্কৃতি এবং সামাজিক শৃঙ্খলার প্রকৃতি বুঝতে সাহায্য করবে। উপস্থাপনা করছে ফিল ফর ফিলোসফি। স্বাগত। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে অজান্তেই হাজারো অদৃশ্য নিয়ম মেনে চলি। কাদের সাথে কিভাবে কথা বলবো, রাস্তায় কিভাবে গাড়ি চালাবো, মানে এমনকি বিয়ে বা পরিবারের মতো বিষয়গুলো নিয়েও আমাদের মাথায় কিছু ধারণা কাজ করে। ঠিক। এই নিয়মগুলো আসে কোথা থেকে, কারা তৈরি করে? আজ আমরা সেই অদৃশ্য সুতোগুলোর খোঁজে বের হব যা আমাদের সমাজকে বুনে রেখেছে। ঠিক তাই। আমাদের আজকের আলোচনার জন্য দুটি অসাধারণ সোর্স টেক্সট রয়েছে যা সমাজ দর্শনের কিছু মৌলিক ধারণার গভীরে যায়। আচ্ছা। আমরা দেখব সমাজ, সম্প্রদায়, গোষ্ঠী, সমিতি, প্রতিষ্ঠান এই শব্দগুলো আসলে কি বোঝায়। এগুলো শুধু বইয়ের পাতায় থাকা শব্দ নয়, এগুলো হলো আমাদের সামাজিক জীবনের একটা বিল্ডিং ব্লক। সত্যি বলতে এই বিষয়গুলো নিয়ে পড়ার আগে আমি সম্প্রদায় আর সমিতি শব্দ দুটোকে প্রায় একই অর্থে ব্যবহার করতাম। অনেকেই করে। আজ আপনার সাথে কথা বলে এর পার্থক্যতা পরিষ্কারভাবে বুঝতে পারব আশা করি। আমাদের লক্ষ্য হল এই ধারণাগুলোর ভেতরের কাঠামোটা বোঝা, যাতে আমাদের চারপাশের জগৎটাকে আমরা আরও ভালোভাবে চিনতে পারি। নিশ্চয়ই। চলুন শুরু করা যাক, একেবারে গোড়া থেকে। চলুন। তাহলে সবচেয়ে বড় ধারণাটা দিয়েই শুরু করা যাক। সমাজ বা সোসাইটি। আমরা বলি আমরা সমাজে বাস করি, কিন্তু এর মানে কি? শুধু অনেক মানুষ একসাথে থাকলেই কি সমাজ হয়ে যায়? চমৎকার প্রশ্ন। না, শুধু মানুষের ভিড়কে সমাজ বলা যায় না। সোর্স টেক্সটগুলোতে সমাজকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে পারস্পরিক সম্পর্কের একটি জাল বা এ ওয়েব অফ রিলেশনশিপস হিসেবে। সম্পর্কের জাল? হ্যাঁ। ভাবুন তো, একটা শহর মানে তো শুধু ইট পাথরের বিল্ডিংয়ের সমষ্টি নয়। না, তা তো নয়। শহরের আসল পরিচয় হল এর বাসিন্দাদের মধ্যকার সম্পর্ক, তাদের লেনদেন, তাদের একে অপরের উপর নির্ভরশীলতা। সমাজও ঠিক তেমনি। এর মূল ভিত্তি হল সদস্যদের মধ্যে পারস্পরিক সচেতনতা। পারস্পরিক সচেতনতা মানে আমরা জানি যে আমরা একা নই, আমরা একটা বৃহত্তর ব্যবস্থার অংশ। তার মানে ব্যক্তি আর সমাজ অনেকটা মুরগি আর ডিমের মতো। কে আগে এসেছে বা কে বেশি গুরুত্বপূর্ণ তা বলা কঠিন। আমরা সমাজকে তৈরি করি, আবার সমাজই আমাদের পরিচয় তৈরি করে দেয়, তাই তো? একদম। এটাই আধুনিক দর্শনের মূল কথা। ব্যক্তি ছাড়া সমাজ অচল, কারণ ব্যক্তিরাই সমাজের নিয়মকানুন, প্রথা, প্রতিষ্ঠান তৈরি করে এবং টিকিয়ে রাখে। আবার সমাজ ছাড়া ব্যক্তির কোনো অর্থপূর্ণ পরিচয় তৈরি হওয়া প্রায় অসম্ভব। আমরা ভাষা শিখি সমাজ থেকে, নৈতিকতা শিখি সমাজ থেকে, আমাদের ভালো মন্দের ধারণাটাও সমাজই করে দেয়। এরা একে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল। কিন্তু এই যে সম্পর্কের জাল বা সমাজের কথা বলা হলো, এই জালটা তো সব জায়গায় সমানভাবে বোনা থাকে না। সমাজে তো উঁচু নিচু স্তর দেখা যায়। ঠিক। সূত্রগুলোতে এই স্তরবিন্যাসের দুটো পদ্ধতির কথা বলা হয়েছে। হ্যাঁ, দুটো প্রধান পদ্ধতি হল জাতি বা কাস্ট এবং শ্রেণী বা ক্লাস। জাতি হল একটা বদ্ধ ব্যবস্থা। বদ্ধ ব্যবস্থা মানে? শ্রেণী ব্যবস্থা, যা আমরা আধুনিক সমাজে বেশি দেখি। শ্রেণী ব্যবস্থাটা ঠিক এর উল্টো। এটা একটা মুক্ত ব্যবস্থা, অন্তত তত্ত্বগতভাবে। তত্ত্বগতভাবে? হ্যাঁ, এখানে ধরা হয় যে একজন ব্যক্তির সামাজিক অবস্থান তার জন্ম দিয়ে নয়, বরং তার শিক্ষা, যোগ্যতা, পেশা আর পরিশ্রম দিয়ে নির্ধারিত হবে। অর্থাৎ এখানে সামাজিক সিঁড়ি বেয়ে ওপরে ওঠার বা নিচে নামার সুযোগ থাকে। আপনার কথা মানছি, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। আমাদের সমাজে কি শ্রেণী ব্যবস্থা সত্যি এতটা মুক্ত যে কেউ চেষ্টা করলেই কি নিজের শ্রেণী পরিবর্তন করতে পারে? অনেক সময় তো দেখা যায় ধনী পরিবারের সন্তানরাই ভালো শিক্ষা এবং ভালো চাকরির সুযোগ পায়। ঠিক। তাহলে কি এটা পুরোপুরি অর্জনের ওপর নির্ভরশীল, নাকি এখানেও জন্ম একটা বড় ভূমিকা রেখে দিচ্ছে? আপনি একেবারে মোক্ষম পয়েন্টটা ধরেছেন। তত্ত্বগতভাবে শ্রেণী ব্যবস্থা মুক্ত হলেও বাস্তবে ব্যাপারটা অনেক বেশি জটিল। যা আপনি বলছেন, সমাজবিজ্ঞানীরা তাকেই বলেন সামাজিক পুঁজি বা সাংস্কৃতিক পুঁজি।
অর্থাৎ শুধুমাত্র টাকা পয়সাই নয়, পারিবারিক পরিচয়, সামাজিক যোগাযোগ এবং উন্নত রুচি বা আদব কায়দা এগুলো শ্রেণী নির্ধারণে বিরাট ভূমিকা রাখে। আচ্ছা। তাই শ্রেণী ব্যবস্থাকে পুরোপুরি মুক্ত বলাটা কঠিন, তবে জাতি ব্যবস্থার মতো পুরোপুরি বদ্ধ নয়। এখানে সুযোগের একটা দরজা খোলা থাকে, কিন্তু সবার জন্য সেই দরজাটা সমান চওড়া নয়। আচ্ছা, তাহলে সমাজ হলো একটা বিশাল ক্যানভাস। এবার যদি একটু জুম ইন করে আমাদের আশেপাশের জগতে আসি, আমরা প্রায় বলি আমাদের কমিউনিটি বা আমাদের সম্প্রদায়। এই সম্প্রদায় বা কমিউনিটি জিনিসটা ঠিক কি? সম্প্রদায় হল সমাজের ভেতরে একটি ছোট একট। এর দুটো মূল বৈশিষ্ট্য আছে। প্রথমত, একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা, যেমন একটি গ্রাম, একটি পাড়া বা একটি শহর। সদস্যদের মধ্যে একটা একাত্মবোধ বা আমরাবোধ। উই ফিলিং। হ্যাঁ, উই ফিলিং, অর্থাৎ আমরা সবাই এক, এই অনুভূতিটা। এই অনুভূতির কারণেই সম্প্রদায়ের মানুষ একে অপরের বিপদে আপদে এগিয়ে আসে, একসাথে উৎসব পালন করে। যেমন গ্রামের দিকে এই আমরাবোধ অনেক বেশি শক্তিশালী থাকে, তাই না? একদম। শহরের তুলনায় গ্রামের মানুষ একে অপরকে অনেক ভালোভাবে চেনে, কিন্তু সম্প্রদায়ের চেয়েও তো ছোট একটা একক আছে যেখানে আমাদের সম্পর্কগুলো আরও নিবিড় হয়। সেটা হলো গোষ্ঠী বা গ্রুপ। ঠিক। আমরা এবার আরও এক ধাপ জুম ইন করছি। সূত্রগুলো দুই ধরনের গোষ্ঠীর কথা বলছে: মুখ্য গোষ্ঠী বা প্রাইমারি গ্রুপস এবং গৌণ গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপস। মুখ্য গোষ্ঠী। মুখ্য গোষ্ঠী হল আমাদের জীবনের সবচেয়ে কাছের মানুষদের নিয়ে গড়া দল, যেমন পরিবার বা খুব কাছের বন্ধুদের বৃত্ত। এখানে সম্পর্কগুলো হয় মুখোমুখি, গভীর, ব্যক্তিগত এবং দীর্ঘস্থায়ী। এই সম্পর্কের কোনো উদ্দেশ্য থাকে না, সম্পর্কটাই এখানে মূল। আমাদের ব্যক্তিত্ব, আমাদের আবেগ সবকিছুই এই মুখ্য গোষ্ঠী সবচেয়ে বেশি প্রভাবিত করে। আমার এখনো মনে আছে ছোটবেলায় আমাদের পাড়ার ক্রিকেট টিমটা ছিল আমার কাছে মুখ্য গোষ্ঠীর সেরা উদাহরণ। ওখানে শুধু খেলাটাই বড় ছিল না, আমাদের বন্ধুত্বটাই ছিল আসল। দারুণ উদাহরণ। আর গৌণ গোষ্ঠী তাহলে কি? আমার অফিসের সহকর্মীরা কি গৌণ গোষ্ঠীর মধ্যে পড়বে? একেবারে সঠিক উদাহরণ। গৌণ গোষ্ঠীগুলো সাধারণত আকারে বড় হয় এবং সম্পর্কগুলো হয় আনুষ্ঠানিক, নৈর্ব্যক্তিক এবং প্রয়োজন বা উদ্দেশ্যভিত্তিক। উদ্দেশ্যভিত্তিক। হ্যাঁ, যেমন অফিসের সহকর্মী, রাজনৈতিক দল বা ট্রেড ইউনিয়ন। এখানে মানুষ কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একত্রিত হয়। কাজ ফুরোলে বা উদ্দেশ্য হাসিল হলে সম্পর্কেরও গভীরতা কমে যায়। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। সূত্রগুলোতে বলা হয়েছে বড় গৌণ গোষ্ঠীগুলোর ভেতরেও কিন্তু ছোট ছোট মুখ্য গোষ্ঠী তৈরি হতে পারে। ঠিক। যেমন অফিসের সব সহকর্মী হয়তো আপনার বন্ধু নয়, কিন্তু তাদের মধ্যে ২-৩ জনের একটা ছোট দল তৈরি হয় যাদের সাথে আপনি দুপুরের খাবার খান বা ব্যক্তিগত কথা শেয়ার করেন। এটা মানুষের একটা স্বাভাবিক প্রবণতা। বড় আনুষ্ঠানিক পরিবেশে মানুষ সবসময় একটা মানসিক আশ্রয়ের জায়গা খোঁজে। এই ছোট ঘনিষ্ঠ দলগুলোই সেই আশ্রয়টা দেয়। অনেক সময় এই ছোট দলগুলো বড় সংগঠন বা কোম্পানির কার্যকারিতাকেও প্রভাবিত করে। এখানে আমার আরেকটা প্রশ্ন আসছে। বলুন। আজকে ডিজিটাল যুগে অনলাইন কমিউনিটিগুলো এই ধারণাকে চ্যালেঞ্জ করছে না? যেমন ধরুন, আমার কিছু অনলাইন গেমিং বন্ধু আছে। আমরা হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকি, কখনো দেখাও হয়নি, কিন্তু আমাদের সম্পর্কটা খুব ঘনিষ্ঠ। ও, এটা কি আমরা মুখ্য গোষ্ঠী বলতে পারি? এটা একটা দুর্দান্ত প্রশ্ন এবং আধুনিক সমাজবিজ্ঞানের অন্যতম আলোচনার বিষয়। চিরায়ত সংজ্ঞায় মুখ্য গোষ্ঠীর জন্য মুখোমুখি যোগাযোগের কথা বলা হলেও প্রযুক্তি এই ধারণার পরিসর বাড়িয়ে দিয়েছে। আচ্ছা। যদি অনলাইনেও গভীর ব্যক্তিগত এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি হয় যা ব্যক্তির আবেগ ও পরিচয়কে প্রভাবিত করে, তবে তাকে অবশ্যই এক ধরনের নতুন মুখ্য গোষ্ঠী বা নিও প্রাইমারি গ্রুপ বলা যেতে পারে। তার মানে প্রযুক্তি আমাদের সামাজিক সম্পর্কের ভূগোলটাকেই বদলে দিচ্ছে। বেশ মজার ব্যাপার। আচ্ছা, একটু আগে অফিসের সহকর্মীদের কথা হচ্ছিল। তারা একটা গৌণ গোষ্ঠী। কিন্তু যখন এই সহকর্মীরাই নিজেদের বেতন বাড়ানোর দাবি আদায়ের জন্য একটি ইউনিয়ন গঠন করেন, তখন কি সেটাকে শুধু একটা গোষ্ঠী বলা চলে, নাকি এর পরিচয় আরও আনুষ্ঠানিক কিছু? এইখানেই সমিতি বা অ্যাসোসিয়েশনের ধারণাটি চলে আসে। আচ্ছা। সমিতি হল একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা কিছু নির্দিষ্ট স্বার্থ বা উদ্দেশ্য পূরণের জন্য সচেতনভাবে গঠন করা হয়। এর কিছু স্পষ্ট বৈশিষ্ট্য আছে। এর সদস্যপদ স্বেচ্ছাধীন, এর সুনির্দিষ্ট লক্ষ্য থাকে এবং এটি কিছু আনুষ্ঠানিক নিয়মকানুন মেনে চলে। যেমন একটি ট্রেড ইউনিয়ন বা ক্রীড়া ক্লাব। একদম।
একটি ট্রেড ইউনিয়ন, একটি ক্রীড়া ক্লাব বা একটি সাংস্কৃতিক সংগঠন। তার মানে সব সমিতি এক ধরনের গৌণ গোষ্ঠী, কিন্তু সব গৌণ গোষ্ঠী সমিতি নয়। সমিতি বিষয়টা আরও বেশি সংগঠিত। ঠিক। আধুনিক গণতান্ত্রিক সমাজে তো এর ভূমিকা অমাপজ গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে সমিতি হল নাগরিকদের সংগঠিত হওয়ার এবং নিজেদের দাবি দাওয়া বা মতামত সরকারের কাছে পৌঁছে দেওয়ার একটা বৈধ পথ। এটি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে এবং স্বৈরাচারের বিপরীতে একটি বহুত্ববাদী সমাজ গঠনে সাহায্য করে। কিন্তু এমন অনেক কাঠামো তো আছে যেগুলো আমরা এভাবে স্বেচ্ছায় তৈরি করি না। যেমন ধরুন বিবাহ, পরিবার বা সম্পত্তির ধারণা। আমি তো ঘুম থেকে উঠে বলিনি যে আজ থেকে আমি বিবাহ প্রথা চালু করব। এগুলো তো আগে থেকেই সমাজে ছিল। এগুলোকে কি বলা হয়? এগুলোই হল প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন। সমাজবিজ্ঞানের ভাষায় প্রতিষ্ঠান কোনো বিল্ডিং বা সংগঠন নয়। তাহলে কি? প্রতিষ্ঠানকে আমরা সমাজের অপারেটিং সিস্টেম বা ওএস হিসাবে ভাবতে পারি। এটা সরাসরি দেখা যায় না, কিন্তু পর্দার আড়ালে থেকে সবকিছু চালায়। অপারেটিং সিস্টেমের উপমাটা দারুণ। এটা বুঝতে খুব সাহায্য করল। হ্যাঁ, মানে এটা হলো সমাজের প্রতিষ্ঠিত কার্যপ্রণালী, নিয়ম এবং প্রথা, যা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। বিবাহ একটি প্রতিষ্ঠান যা পরিবার তৈরি করে, আইন একটি প্রতিষ্ঠান যা শৃঙ্খলা বজায় রাখে, ধর্মও একটি প্রতিষ্ঠান। আচ্ছা, সূত্রগুলোতে দুই ধরনের প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। একটা যা স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে গড়ে ওঠে এবং আরেকটা যা সচেতনভাবে তৈরি করা হয়। হ্যাঁ, সমাজবিজ্ঞানী উইলিয়াম গ্রাহাম সামনার এই বিভাজনটি করেছেন। যেগুলো অলক্ষ্যে ধীরে ধীরে হাজার বছর ধরে মানুষের অভ্যাসের মধ্যে দিয়ে গড়ে ওঠে, সেগুলোকে তিনি বলেছেন ক্রেসিভ প্রতিষ্ঠান। ক্রেসিভ? হ্যাঁ, ক্রেসিভ। যেমন ভাষা বা আমাদের বিভিন্ন প্রথা। এর কোনো নির্দিষ্ট জন্মতারিখ নেই। আর যেগুলো কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে আইন পাশের মাধ্যমে সচেতনভাবে তৈরি করা হয়, যেমন ট্রাফিক আইন। ঠিক, যেমন একটি দেশের সংবিধান বা ট্রাফিক আইন, সেগুলোকে বলা হয় অ্যানাক্টেড বা এনাক্টেড প্রতিষ্ঠান। তাহলে এই যে বিশাল বিশাল কাঠামো সমাজ, তার ভেতরের প্রতিষ্ঠান বা অপারেটিং সিস্টেম, এগুলোকে একসাথে বেঁধে রাখে কি? শুধু তো আইন বা সংবিধান দিয়ে একটা সমাজ চলতে পারে না। এর পেছনে আরও কিছু তো থাকতে হবে। অবশ্যই এখানেই আসে সংস্কৃতির ভূমিকা। সংস্কৃতি হল সেই সফটওয়্যার যা এই অপারেটিং সিস্টেমের ওপর চলে। বাহ! এটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সামাজিক জীবনকে পৌঁছে দেয়। সংস্কৃতি হল সেই আঠা যা সমাজকে একত্রিত রাখে। এর দুটি গুরুত্বপূর্ণ উপাদান সোর্স টেক্সটগুলোতে উল্লেখ করা হয়েছে: লোকাচার বা ফোকওয়েজ এবং লোকনীতি বা মোর্স। লোকাচার মানে কি দৈনন্দিন জীবনের ছোট ছোট আদব কায়দা, যেমন গুরুজনদের দেখলে সালাম দেওয়া বা খাওয়ার সময় শব্দ না করা? একদম। লোকাচার হল সমাজের অলিখিত নিয়মকানুন, যা আমাদের প্রতিদিনের জীবনকে মসৃণ করে তোলে। এগুলো না মানলে আপনাকে কেউ জেলে পাঠাবে না, কিন্তু মানুষ হয়তো আপনাকে অসামাজিক বা অভদ্র ভাববে। ঠিক। এটা সমাজের শৃঙ্খলা বজায় রাখে। অন্যদিকে লোকনীতি বা মোর্স অনেক বেশি গুরুত্বগম্ভীর। সেটা কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। ভাবুন তো, আপনি একটা লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ যদি লাইন ভেঙে আপনার সামনে চলে আসে, আপনি বিরক্ত হবেন, হয়তো চেঁচামেচি করবেন। এটা একটা লোকাচারের লঙ্ঘন। ঠিক। কিন্তু ধরুন রাস্তায় একটা অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে যাচ্ছে, আর আপনি সেটিকে রাস্তা না দিয়ে আটকে রাখলেন। এটাও একটা নিয়ম ভাঙা, কিন্তু এর নৈতিক ওজন অনেক বেশি। অনেক বেশি। এর জন্য আপনি তীব্র সামাজিক নিন্দা, এমনকি আইনি শাস্তির মুখোমুখিও হতে পারেন। এটাই হলো লোকনীতির লঙ্ঘন। লোকনীতি সমাজের ঠিক ভুল, ন্যায় অন্যায় এবং কেন্দ্রীয় মূল্যবোধের সাথে জড়িত। বাহ! এই উদাহরণটা লোকাচার আর লোকনীতির পার্থক্যটা এক্কেবারে পরিষ্কার করে দিল। দুটোই নিয়ম ভাঙা, কিন্তু একটার নৈতিক ওজন অন্যটার চেয়ে অনেক বেশি। একদম। তাহলে আজকের এই আলোচনায় আমরা সমাজের সবচেয়ে বড় কাঠামো থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করা সূক্ষ্ম নিয়মকানুন পর্যন্ত একটা লম্বা পথ পাড়ি দিলাম। সমাজ, সম্প্রদায়, গোষ্ঠী, সমিতি এবং প্রতিষ্ঠানের মতো ধারণাগুলোর মধ্যেকার সম্পর্ক এবং পার্থক্যগুলো এখন অনেক পরিষ্কার। ঠিক। আর আমার মনে হয় মূল টেকওয়ে হল সমাজ দর্শন শুধু এই ধারণাগুলোর সংজ্ঞা দিয়েই থেমে থাকে না। এটি এই কাঠামোগুলোকে সমালোচনামূলক দৃষ্টিতে বিচার করতে শেখায়। আচ্ছা। এটি শুধু জানতে চায় না যে সমাজটা কেমন, বরং প্রশ্ন করে সমাজটা কেমন হওয়া উচিত।
এটি বাস্তবতাকে ন্যায়বিচার, স্বাধীনতা এবং সাম্যের মতো নৈতিক আকাঙ্ক্ষার সাথে যুক্ত করে। আমরা কি এমন কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারি যা আরও বেশি ন্যায্য, বা এমন কোনো লোকাচার কি বদলানো উচিত যা বৈষম্য সৃষ্টি করছে? এই প্রশ্নগুলোই আসল। এই আলোচনা শেষে তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে, যা তারা নিজের মতো করে ভাবতে পারবেন। অবশ্যই। আমরা দেখলাম যে কিছু সামাজিক কাঠামো যেমন শ্রেণী আংশিকভাবে অর্জন করা যায়, এবং কিছু প্রতিষ্ঠান যেমন আইন আমরা সচেতনভাবে তৈরি করি। প্রশ্নটা হলো, আমাদের সামাজিক জগতের কতটুকু অংশ আমরা জেনে বুঝে সচেতনভাবে ডিজাইন করেছি, আর কতটুকু উত্তরাধিকার সূত্রে পাওয়া পুরনো অভ্যাস বা প্রথা, যা আমরা খুব কমই প্রশ্নবিদ্ধ করি। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমাদের দৈনন্দিন জীবনে এমন কি কি নিয়ম আমরা মেনে চলি যা নিয়ে আমরা কোনোদিন প্রশ্নই তুলিনি? Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.